বিএনপি কার্যালয়ে এনসিপি নেতারা রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করে দিয়েছিলেন শেখ হাসিনা। সার্জিসের মন্তব্য, ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করতে হবে বললেন সালাউদ্দিন। নানামুখী ষড়যন্ত্র চললেও নির্ধারিত সময়ে নির্বাচন হবে, জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন মির্জা ফখরুল। বারবার ধ্বংসের চেষ্টা সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টাকে গুজবে মনোযোগ না দেওয়ার অনুরোধ সেনাপ্রধানের। জরুরি অবস্থার বিষয়ে জানেন না আইন উপদেষ্টা। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। ডাকসু নির্বাচন নিয়ে 1 ঘণ্টার নাটকীয়তা, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। নির্ধারিত সময়ে নির্বাচন হবে আশা উপাচার্যের। সংস্কার না হলে ঝুঁকিতে পড়তে পারে নির্বাচন, শঙ্কা রেহমান সোবহানের। সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন ডক্টর দেবপ্রিয়র। সংস্কারের গাড়ির গন্তব্যে পৌঁছা নিয়ে সন্দিহান ডক্টর বদিউল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রাজনৈতিক সৌহার্দ্য পর্যন্ত নষ্ট করেছিলেন শেখ হাসিনা। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রকামী সব দল একসঙ্গে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান এনসিপির প্রতিনিধি দল। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সার্জিস আলম, সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। পরে সাংবাদিকদের কাছে সার্জিস আলম বলেন, সব দল একসাথে আগামীর বাংলাদেশ এগিয়ে নেবে। আর সালাউদ্দিন আহমেদ বলেন, একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। ভালো রাজনীতি দিয়ে গণতন্ত্র বিরুদ্ধ অপশক্তিকে পরাজিত করবে বিএনপি। বিগত সময়ে শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করেনি, গণতান্ত্রিক যে কালচারগুলো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে, এ সকল কালচারকে শেষ করে দিয়ে গিয়েছে। আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের যে কাঙ্ক্ষিত অগ্রগতি, আমরা যে প্রত্যাশা করি, এই অগ্রগতির অন্যতম একটি অগ্রগতি হওয়া উচিত যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এই গণতান্ত্রিক সংস্কৃতি আমরা চালু করার মধ্য দিয়ে বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো। আমরা ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফ্যাসিবাদী রাজনীতিকে বিলুপ্ত করতে পারবো। সুতরাং এই রাজনৈতিক সংস্কৃতি যেন চর্চা থাকে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণ ঘটাবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ভোট নির্ধারিত সময়ই হবে, এমনটাই বিশ্বাস করে বিএনপি। আর নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবেন তারা। বিএনপিকে বারবার ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দল ঘুরে দাঁড়িয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলের প্রতিষ্ঠাতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। শেরেবাংলা নগরে তার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। বেলা ১১টার দিকে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর এই কর্মসূচি চলে কয়েক ঘণ্টা ব্যাপী। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে গোটা এলাকা থমকে যায় ওই সময়ে। প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ ও দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় ২০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে। ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত করতে পেরেছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ বলছে বিএনপি। মির্জা ফখরুল আরও জানান, সংস্কার ও নির্বাচন বাস্তবায়নে সব সহযোগিতা অব্যাহত রেখেছে বিএনপি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল
সংস্কার যে আপনার কমিটিগুলো কমিশনগুলো সেই সংস্কার বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন বা আনার ব্যবস্থা করেছে। আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কথাও জানান বিএনপি নেতারা। বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বাংলাদেশি জাতীয়তাবাদ আর স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে 1978 সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলটির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্রের ভিত মজবুতের কথাই বললেন দলের নীতি নির্ধারকরা। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান জিয়াউর রহমান। জেড ফোর্স এবং স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হয় জেনারেল জিয়াউর রহমানকে। বাকশালের বিপরীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন জিয়াউর রহমান। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদকে মূল মন্ত্র ধরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যান আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান। তার দক্ষ নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি এবং সেই স্বাধীনতাকে ফলপ্রসূ করতে হবে, অর্থ প্রয়োগ করতে হবে। আজ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে হবে। তা করার উপায় হল হাতে কোদাল, খাল কাটো, খাল খোলো, খাল খোলো। তবে বেশি দিন দেশ সেবার সুযোগ পাননি জিয়াউর রহমান। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপদগামীদের বুলেটে জীবনাবসান ঘটে স্বনির্ভর বাংলাদেশ গড়ার এই স্বপ্নদ্রষ্টার। জনগণের সরকারি জনগণের দুঃখ কষ্ট ব্যথা বোঝে। মূলত জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যু গৃহবধূ বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে নিয়ে আসে। 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার নেতৃত্বে সামনে থেকে ভূমিকা রেখেছে বিএনপি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে দেশ সেবায় দায়িত্ব পায় বিএনপি নেতৃত্বে বেগম খালেদা জিয়া। এরপর 2001 সালেও বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট দেশের দায়িত্ব পায়। 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে পরাজয় দেখানো হয় বিএনপিকে। নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি বিএনপির নেতৃত্বাধীন জোট। এরপর 2018 সালে বিতর্কিত রাতের নির্বাচনেও জনগণের ভোটের প্রতিফলন ঘটেনি। দল নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়ায় সবশেষ 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে 2024 সালে এসে ছাত্র জনতার জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। রাজনৈতিক বিচক্ষণতা এবং বেগম খালেদা জিয়ার আপসহীনতা নতুন করে ইতিবাচক আলোচনায় চলে আসে। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রবাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলছেন দলটির নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের জনমানুষের প্রত্যাশা পূরণের জন্য। জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ইতিহাস হচ্ছে সংস্কারের ইতিহাস এবং রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের ইতিহাস। আমাদের দলের ইতিহাস হচ্ছে জনগণের আস্থা অর্জন করে উন্নয়ন এবং সমৃদ্ধির ইতিহাস। আমাদের যে চ্যালেঞ্জগুলো সামনে আছে আমরা মনে করি 31 দফার ভিত্তিতে আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের যে বিশাল পরিকল্পনা নিয়েছি তার একটি অংশ কেবল জাতীয় ঐক্যমত্য কমিশন পালন করছে।
কিন্তু এর বাইরেও আমাদের অনেকগুলো কমিশন করার প্রস্তাব আমাদের ওখানে আছে। সেই কমিশনগুলোর মাধ্যমে আমরা রিকমেন্ডেশন যেগুলো পাবো জাতীয় ভিত্তিতে ব্যাপক একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, একটা ন্যাশনাল কনসেনসাস তৈরির মধ্য দিয়ে সেই রিকমেন্ডেশনসগুলো, সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন কর্মসূচি প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। দেশ সেবার ব্রত নিয়ে মানুষের অধিকার আদায়ে আগামীতেও দল হিসেবে বিএনপি ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। কোনো ধরনের গুজবের দিকে মনোযোগ না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতার ব্যাপারে সরকার প্রধানকে আবারও আশ্বস্ত করেন সেনাবাহিনী প্রধান। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন সেনাপ্রধান। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। আইন শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা সুসংহত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা, গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করবে এমন একটি নির্বাচনের ব্যাপারে জাতির সঙ্গে অঙ্গীকারবদ্ধ। সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে পুরো সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে কিছু জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে কিছুক্ষণ দেখা করেছেন, এমন কিছু তার জানা নেই। সামাজিক মাধ্যমে এ নিয়ে যেসব গুজব গুঞ্জন রয়েছে সেটিতে বিচলিত হওয়ার কিছু নেই। আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণ অভ্যুত্থানের এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির মাঝে মধ্যেই বেশ অবনতি হয়েছে, আবার ভালো হয়েছে। বলেন, এরকম পরিস্থিতি আগেও মোকাবেলা করেছে সরকার। পরিস্থিতি ভালো হয়েছে, সামনেও আবারও ভালো হবে। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই, এটা হচ্ছে আমার বক্তব্য। আর আর্মি চিফ অবশ্যই এখন পর্যন্ত তো অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন আশা প্রকাশ করেছেন, নির্বাচনের সময় মব সৃষ্টিকারীরা আর সংগঠিত হতে পারবে না। আর যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন জানিয়েছেন, কোনো নির্দিষ্ট দল বা রাজনীতিবিদের সঙ্গে নেই তারা। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি বেছে নেবে। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশে ধীরে ধীরে বেড়েছে বিভিন্ন দাবিতে আন্দোলন ও সড়ক অবরোধ। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে মব ভায়োলেন্স। তবে মব ভায়োলেন্সের মতো কোনো অরাজকতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে আর তৈরি হবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে। একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। ঢাকা শহরেই খালি হয়ে যায়, শুধু ভোটাররা যারা ভোট দিয়ে তারা। এখানে আমাদের অভিজ্ঞতায় বলে যে ওই সব লোক যে এখানে থাকবে এমন না। যারা মব সৃষ্টি করতে চায়, তারা মব সৃষ্টি যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না। অতীতের নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো প্রকার চাপ ছাড়াই কাজ করে যাচ্ছে কমিশন। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে। নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়। এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না। আমি এই কথাটা ওনাকে জানিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি।
এর আগে সিএসির সাথে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পক্ষে তারা। We do not, as the U.S. Embassy or the U.S. government, support any particular party, but we do meet with the political parties to understand their platforms and their goals. We do not support any particular politician, but we do meet with politicians to understand their goals. And we do not support any particular outcome. That is for the people of Bangladesh to decide, and we wish you all the best success in doing it. ট্রেসি জ্যাকবসন সহ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ ডেভিড মো ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ সিইসির সাথে নির্বাচন সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার না হলে নির্বাচন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। সংস্কার প্রশ্নে ডক্টর দেবপ্রিয়র প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের গাড়ি চলছে ঠিকই, কিন্তু গন্তব্যে পৌঁছাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। জনগণের প্রত্যাশা ও সুশাসন বিষয়ক কার্যাবলী পর্যবেক্ষণে সোমবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশ রিফর্ম ওয়াচের, যার কাজ হবে রাজনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার বিষয়গুলো পর্যবেক্ষণ করা, সেই সাথে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতের অগ্রগতি দেখা। বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারল না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এটার ভিতরে আরও কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? এইটা একটা বড় প্রশ্ন সকলের সামনে এসেছে। এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সেহেতু এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে, এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। অনুষ্ঠানের আলোচক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী সহ সুশীল সমাজের সব প্রতিনিধির প্রায় একই মত, সংস্কার প্রশ্নে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আমি মনে করি রাজনীতিতে শেষ কথা বলতে হবে। শেষ কথাটা এই সময় শেষ কথা কি সেটা আপনাকে বলতে হবে। আর সংস্কার চলমান প্রক্রিয়া সেটা আমরা জানি, কিন্তু এই মুহূর্তে কি চলবে সেটাও বলতে হবে। গভর্নমেন্ট যদি আবার একটা সংস্কার করেও যায়, পরবর্তী সরকার এসে সেইটার প্রতি কমিটেড থাকবে কিনা সেই প্রশ্নটা কিন্তু থাকবেই। সো যদি আমরা পলিটিক্যাল পার্টিদেরকে এনগেজ করতে পারি এই 5 মাসে, সেইটা আমার মনে হয় মোর ইফেক্টিভ হবে। জুলাই আন্দোলনে রাস্তা নেমেছিল, বুক পেতে দিয়েছিল প্রায় সবাই, কিন্তু কয়জনে সংস্কার প্রস্তাবগুলো পড়েছে? কয়জনে এগুলো নিয়ে কিছু করেছে, সোচ্চার হয়েছে? কেউ করে নাই। তো আমরা ঘুমিয়ে পড়েছি। তো আমরা যদি ঘুম থেকে না জাগি, আমরা যদি সোচ্চার না হই, তাহলে অতীতে যা ঘটেছে তাই হবে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান জানিয়েছেন, সংস্কার ছাড়া নির্বাচনে ভয়াবহতা বাড়তে পারে। পাবলিক ডিসকাশন গোয়িং অন which is holding out the danger that if reforms are not completed, then elections may be endangered and some people may not participate in election. রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ 1 ঘণ্টারও কম সময়ের মধ্যে স্থগিত করেছে চেম্বার আদালত। আগামীকাল চেম্বার আদালতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানির কথা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন অপরাজেয় 71, অদম্য 24 মনোনীত মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক BM ফাহমিদ আলম। রিটের ডাকসু নির্বাচন স্থগিতের আবেদন না থাকলেও শুনানি শেষে 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করে সোমবার বিকালে রুলসহ আদেশ দেয় বিচারপতি হাবিবুল গনি ও শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকসুর নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন। আমরা ইন দ্য মিন টাইম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ডিসাইড করেছি
যে এই আদেশের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেম্বার জজের আদালতে স্টেজ এ আপিল মামলা দায়ের করব। এর কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর করা আবেদন আমলে নিয়ে হাইকোর্টের আদেশটি স্থগিত করে দেয় চেম্বার আদালত। এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। মঙ্গলবার চেম্বার আদালতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনটির শুনানি হতে পারে। আরো 5 দিন চলে গেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। হাইকোর্টের নির্বাচন স্থগিতের আদেশে ক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরাই পরে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিতে স্বস্তিতে মেতে ওঠে। এদিকে ডাকসু নির্বাচন পেছানো হবে না বলে আশ্বস্ত করেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে ঐক্যবদ্ধ থাকতেও পরামর্শ দিয়েছেন তিনি। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের খবরে শিক্ষার্থীদের মুহুর্মুহু স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন হল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মধুর ক্যান্টিন, মল চত্বর, ভিসি চত্বর, রাজু ভাস্কর্যে জড়ো হয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ষড়যন্ত্রকারীরা আদালতের ঘাড়ে বন্দুক রেখে ডাকসু নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করছে। হাইকোর্ট আমাদের স্টুডেন্টদেরকে কখনো দমিয়ে রাখতে পারে না। হাইকোর্টের রায় দিয়ে আসলে ঢাকা ভার্সিটির ভাগ্য বদল করা যায় না। সো আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি 9 তারিখে ডাকসু হবে, সুতরাং 9 তারিখে হবেই। প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করে ছাত্র শিবির, ছাত্রদল, বাম জোট সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। এরপর আসে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিতে ভিন্ন প্রতিক্রিয়া। এ সময় ডাকসু নির্বাচন কোনোভাবেই পেছানো যাবে না বলে একাট্টা হন তারা। হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা তারা স্থগিত করেছে। আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। ডাকসু উপলক্ষে যে উৎসব বিরাজ করছে ক্যাম্পাসে, সে উৎসবকে আমরা যেন আরো ভালোভাবে ছড়িয়ে দিতে পারি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি, আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন, তাকে রেখে আপনি যে ফাঁক ফোকর রেখেছেন, সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন, বিভিন্ন অপশক্তি, বিভিন্ন পরাজস্য শক্তি বিভিন্নভাবে নিচ্ছে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। যা ডিটের কারণে কিছু সময় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় ডাকসু ভবনের সামনে তাদের প্যানেল অপরাজয় 71 ও অদম্য 24-এর পক্ষ থেকে ব্রিফ করে জানায়, নির্বাচন স্থগিত নয়। ছাত্র শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিলে রিট করেছিলেন BM ফাহমিদা আলম। কিন্তু আমাদের প্যানেলের তরফ থেকে আমরা হাইকোর্টে কোনো রিট করিনি। এই রিটটি করেছেন BM ফাহমিদা আলম, এবং সেই রিটের ব্যাপারে তিনি রিট করার পূর্বে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেন নাই কিংবা আমাদেরকে জানান নাই। এখন এই কারণে তাকে আমরা যে তার যেই অবস্থান, সেই অবস্থানকে আমরা ডিজোন করছি না। মহামান্য হাইকোর্ট আজকে যেই রায়টি দিলেন, সেই রায়টিকে আমরা অনভিপ্রেত এবং উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করার জন্য একটা পায়তারা হিসেবে সাব্যস্ত করছি। এদিকে ডাকসু নির্বাচন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার রাতে ব্রিফ করেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি ডাকসু নির্বাচন আয়োজনে নানা চ্যালেঞ্জের কথা জানান। অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে অংশীজনদেরকে সাথে নিয়ে মাঠে নেমেছি। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে। আমাদের যারা প্রার্থী আছেন, আমাদের যারা ভোটার আছেন, তাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে মাথা ঠান্ডা রেখে যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগুতে হবে। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 8 থেকে 10 সেপ্টেম্বর সব ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আইসিইউ থেকে তাকে কেবিনে নেওয়া হয়েছে। এদিকে রাতে নূরের শারীরিক অবস্থার আবারও কিছুটা অবনতি হয়। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, 1 সপ্তাহের মধ্যে নুরুল হক নূর বাসায় যেতে পারবেন, তবে পুরোপুরি সুস্থ হতে আরও 2 মাস সময় লাগবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, নূরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। নূর ছাড়াও গণ অধিকার পরিষদের আরও কয়েকজন নেতার চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষেধের দাবিতে গণ অধিকার পরিষদের আহ্বানে 22টি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে। বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে অংশ নেন বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানান রাজনৈতিক দলের নেতারা। একই সঙ্গে 48 ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় কমিটি গঠন ও দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 14 দলের বিচার দাবি করা হয় বৈঠকে। নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ করারও সিদ্ধান্ত হয় বৈঠকে। নানা আয়োজনে রাজধানীর বাইরে উদযাপন হয়েছে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরের কাজীর দেউরি এলাকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করে মহানগর বিএনপি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনা এখন প্রধান কাজ। এতে সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ নগরীর টাউন হল মুক্ত মঞ্চে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রংপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে নগর ঘুরে আসে। এতে নেতৃত্ব দেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে দলীয় কার্যালয়ের সামনে হয় আলোচনা সভা। দিনটি উপলক্ষে খুলনায় নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরীর বটতলা বাজারের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আসে। নাটোরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দিনটি উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা বিএনপি। র্যালিটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আসে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় নবাববাড়ি সড়কের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শহরের দত্তবাড়ি এলাকায় ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র্যালি হয়েছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে র্যালিটি সুপারমার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন সহ অনেকে। নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল জয়নুল আবেদিনের নেতৃত্বে আনন্দ র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা জানান জেলা বিএনপির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে নগরীর খানপুর থেকে সাবেক যুবদল নেতা মাসুদুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক ঘুরে নগরীর চাছাড়ায় বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়।
হবিগঞ্জে শহরের ঈদগাহ সড়ক থেকে একটি র্যালি বের হয়ে শহর ঘুরে আসে। এর নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হাসান চৌধুরী জীবন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী সহ অনেকে। বাগেরহাট সদর থানা মোড় এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম, আহ্বায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামীতে স্বৈরাচার রুখবার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে জামাতের 1 কোটি টাকার অনুদান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন জিকির তুলছে, কিন্তু তারা সুষ্ঠু নির্বাচন চায় না বলেও মন্তব্য করেছেন তিনি। বরানী থানা আমির মিজানুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা 17 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ডিরেক্টর ডাক্তার শাহজাহান কবির। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে নির্বাচন হতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানীর 107তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আবুল কাশেম চৌধুরী বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে গণতন্ত্রের প্রথায় নির্বাচন হওয়া, যা হত্যা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। বলেন, শেখ হাসিনা 17 বছর ধরে দেশের মানুষের প্রতি অন্যায় করেছে, গুম খুন করেছে, সাংবাদিক হত্যা করেছে। অন্তর্বর্তী সরকার 1 বছরেও এর বিচার করতে পারেনি। বলেন, বাংলাদেশের প্রধান শত্রু আওয়ামী লীগ, তাদের প্রতিহত করতে হলে দেশের মানুষকে 5 আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের প্রধান শত্রু কে? আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনা সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেমনি 5 আগস্টে হয়েছিলেন। ওইসব চলবে না, ওই পিআর এগুলি চলবে না। বাদ দেন সব, বাদ দিয়ে সোজা নির্বাচনে আসেন। একজন সেনাপতি বাংলাদেশের সুপার ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন ব্র্যান্ডের লিফট প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান। সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠানে তাহসান খানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটন লিফট এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সে সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস.এম. মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন লিফট এর চিফ বিজনেস অফিসার জেনান উল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের পরিচালক এস.এম. মঞ্জুরুল আলম অভি বলেন, ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিক্যাল পণ্যের পাশাপাশি দেশের ওয়ালটনে প্রথম উচ্চ প্রযুক্তি সম্পন্ন লিফট উৎপাদন শুরু করেছে। এরই মধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ওয়ালটন লিফট স্থাপন করা হয়েছে এবং ভালো সার্ভিসও দিচ্ছে বলে জানান তিনি। এদিকে ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান বলেন, লিফটের মতো নতুন হাইটেক পণ্য উৎপাদনে ওয়ালটন প্রতিনিয়ত ব্যাপক বিনিয়োগ করছে, যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে খুবই ইতিবাচক বলে জানান তাহসান খান। ঢাকা, শাহবাগ ও ফকিরাপুল সহ চট্টগ্রাম ও সিলেটের নির্বাচিত এলাকায় সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে 5G সেবা চালু করেছে রবি। দুপুরে তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে 7টি সাইটে 5G রোল আউট করা হবে বলে জানায় রবি। পরবর্তী 1 বছরে 800 থেকে 1000 সাইটকে এই নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশে প্রায় 60% গ্রাহকের হাতে 4G হ্যান্ডসেট থাকলেও 5G সক্ষম হ্যান্ডসেট রয়েছে মাত্র 7%। আয়োজনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, আইসিটি সচিব, বিটিআরসি চেয়ারম্যান সহ রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 50 মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা নিয়ে দেশের বাজারে ভিভো এনেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো V60। জাইসের সঙ্গে যৌথভাবে তৈরি এই স্মার্টফোন দূরের ছবি ও ওয়েডিং পোর্ট্রেট অভিজ্ঞতাকে নিয়ে যাবে প্রফেশনাল মানের উচ্চতায়। স্মার্টফোনটিতে রয়েছে টেলিফটো ওয়েডিং পোর্ট্রেট
পোর্ট্রেটে 85 মিলিমিটার এবং 100 মিলিমিটার ক্লোজ আপ ফোকাল লেন্থ সিনেমাটিক ফিল দেওয়ার জন্য এতে আছে AI4 সিজন পোর্ট্রেট, 50 মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরা ও ফিল্ম মোড। ফ্ল্যাগশিপ কোয়াড কার্ভড স্ক্রিনের ভিভো V60 এসেছে বেরি পার্পল, মিস্ট গ্রে এবং ডেজার্ট গোল্ড এই 3টি রঙে। 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 64,999 টাকা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। বিএনপি কার্যালয়ে এনসিপি নেতারা রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করে দিয়েছিলেন শেখ হাসিনা। সার্জিসের মন্তব্য, ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করতে হবে বললেন সালাউদ্দিন। নানামুখী ষড়যন্ত্র চললেও নির্ধারিত সময়ে নির্বাচন হবে, জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন মির্জা ফখরুল। বারবার ধ্বংসের চেষ্টা সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টাকে গুজবে মনোযোগ না দেওয়ার অনুরোধ সেনা প্রধানের। জরুরি অবস্থার বিষয়ে জানেন না আইন উপদেষ্টা। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। ডাকসু নির্বাচন নিয়ে 1 ঘণ্টার নাটকীয়তা, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, নির্ধারিত সময়ে নির্বাচন হবে আশা উপাচার্যের। সংস্কার না হলে ঝুঁকিতে পড়তে পারে নির্বাচন, শঙ্কা রেহমান সোবহানের। সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন ডক্টর দেবপ্রিয়র। সংস্কারের গাড়ির গন্তব্যে পৌঁছা নিয়ে সন্দিহান ডক্টর বদিউল। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ, শুভরাত্রি।